প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছর, জয় পুতুলের ৫ বছর করে সাজা। অনৈতিক সুবিধা দিয়েছেন সন্তানদের, আদালতের পর্যবেক্ষণ। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ দায়িত্বে সেনাবাহিনী। ইসির বৈঠকের সিদ্ধান্ত, জোট করলেও দলীয় প্রতীক ব্যবহারের বিধান চ্যালেঞ্জ করে রিট। ইতিহাস ভুলে একটি দল নিজেদের নিরপরাধ প্রমাণে ব্যস্ত, অভিযোগ বিএনপি নেতাদের। আগামীতে জাতীয় সরকার গঠনের আভাস। জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত বিমান বাহিনী। ১.৫ বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বাহিনীর ভূমিকায় প্রশংসা এয়ার চিফের। এবং রাজধানীর পরতে পরতে অগ্নিঝুঁকি, বাড়ছে প্রাণহানি ও আর্থিক ক্ষতি। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে দায় সারছে কর্তৃপক্ষ, কঠোর পদক্ষেপের তাগিদ। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি নাজমুস সাকিব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতির ৩টি মামলায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে একটি মামলায় ৫ বছর করে সাজা দেওয়া হয়। আদালত রায়ের পর্যবেক্ষণে বলছেন, শেখ হাসিনা জালিয়াতির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে শপথ ভঙ্গ করেছেন। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল 11:30টায় বিচারক শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা শুরু করেন। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুরুতেই মামলার প্রেক্ষাপট ও অপরাধের ধরন তুলে ধরেন। এরপর রায়ের পর্যবেক্ষণে বলেন, রাজুক ও শেখ হাসিনা প্লট বরাদ্দ নিতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে শেখ হাসিনা হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে দুদকের আইনে অপরাধ করেছেন। সংবিধানের রক্ষক হয়ে শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নিয়ে শপথ ভঙ্গ করেছেন। পরে রায়ে শেখ হাসিনাকে ৩টি মামলায় ২টি ধারায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দেয়া হয়। বিচারক বলেন, এই সাজা ধারাবাহিকভাবে শেখ হাসিনাকে ভোগ করতে হবে। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩ 7 ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা, ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনা শ্রম কারাদণ্ড। অপরদিকে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ৬ বছর করে ১৮ বছরের কারাদণ্ড দেয়া হয়। বাকি ১৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। 3টি মামলায় ২১ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। যারা এই 3টি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই ক্রমান্বয়ে, যার প্রথম মামলায় সাজা যদি 3 বছর হয়ে থাকে, পরবর্তী 2 মামলা 3 বছর ধারাবাহিকভাবে খাটবে, একত্রে না, ক্রমান্বয়ে আলাদা আলাদা সাজা। গ্রেপ্তার থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে 1 বছরের কারাদণ্ড দেয়া হয়। খালাস পেয়েছেন রাজুকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম। রায়ে রাজুকের প্লট পেতে সরকারের সুপারিশ প্রাপ্তির বিধান বাতিল করার নির্দেশনাও দিয়েছে আদালত। চলতি বছরের ৩১ জুলাই বিচার শুরু হওয়া মামলায় 23 আসামির বিরুদ্ধে 3 মাসে এই রায় দেয়া হলো। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়ের পর এবার দুদকের মামলায় দণ্ডিত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে অভিযোগ, পূর্বাচলে প্লট নেয়ার ক্ষেত্রে তিনি কোনো আবেদন না করেই এই প্লট বরাদ্দ পেয়েছেন। সেক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ হচ্ছে, আগামীতে রাজুক যাতে উন্মুক্ত পরিবেশে লটারির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ করে থাকে।
তাহলে আইনের মধ্য থেকে যে কোনো ব্যক্তিই এই প্লট পাওয়ার অধিকারী হবেন। জাহিদ হাসান, এখন, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিচারিক ক্ষমতা সহ মাঠে থাকবে সেনাবাহিনী। তবে ভোটের মাঠে সেনাবাহিনীকে কিভাবে কাজে লাগানো হবে তার সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনকে ঘিরে সন্ত্রাসী কার্যক্রম রুখতে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। ভোটের মাঠে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, থাকবে সাইবার সিকিউরিটি সেল, সমন্বয় করা হবে মনিটরিং সেলের মাধ্যমে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রতিনিধি, র্যাব এবং আনসারের মহাপরিচালক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে ইসি সচিব জানান, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাঠ পর্যায়ে কোনো বিষয়ে নির্দিষ্টভাবে চ্যালেঞ্জের কথা জানানো হয়নি। তিনি বলেন, যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত সময়ে সামাল দিতে সময় অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। ভোটের মালামাল কেন্দ্রে পৌঁছানো থেকে ভোট গণনার শেষ সময় পর্যন্ত প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া আচরণবিধি প্রতিপালনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। অপেক্ষা করেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমার সেনাবাহিনীর মানে আপনার ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28 ফেব্রুয়ারি পর্যন্ত, আগামী বছরের 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তারা সেটা এনজয় করবেন। সংশ্লিষ্ট বিষয়ে, দ্যাট ইজ আইন শৃঙ্খলা বিষয়ে, লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। তারা গাইডলাইন্স, প্রিন্সিপালস যেগুলো আছে, কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্যবারের মতন দিক নির্দেশনা দিবেন। বৈঠকের আরও খবর জানাতে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানতে চাই যে ব্রিফিংয়ে ইসি সচিব আর কি জানিয়েছেন এবং সাইবার অপরাধ ঠেকাতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? সাকিব, ইসি সচিবের ব্রিফিংয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হলাম যে ভোটের যে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের যে বিষয়, সেটি মূল নেতৃত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সমন্বয় করবে নির্বাচন কমিশন, তথা নির্বাচন কমিশন তাদের সাথে কাজগুলো কিভাবে ভাগ করে নেওয়া যায় কিংবা কোন কোন জায়গায় কিভাবে কাজ করা যায় সেটি করবে। এর মধ্য দিয়ে যেটি বলা হচ্ছে যে সেনাবাহিনীর একটি কথা উঠে এসেছে, যেহেতু এবারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যায় তাদেরকে যুক্ত করা হয়েছে নতুন আরপিও অনুযায়ী। আমরা যেমনটি লক্ষ্য করছিলাম যে সেনাবাহিনীতে বর্তমান যে তাদের যে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে সেটি 28 অক্টোবর পর্যন্ত যেহেতু বহাল থাকবে, কমিশনও বলছে তাদের এই ব্যাপারটি যে তারা সেই ক্ষেত্রে তাদের কার্যকর ভূমিকায় তারা থাকবে এবং একই সাথে যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেই সাথে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তারা যেভাবে চাইবে তারা কিন্তু সেভাবে তারা দায়িত্ব পালন করবে। এবং একই সাথে আপনি যেমনটি বলছিলেন অন্যান্য যে বাহিনীর কথা, সেটিও কিন্তু উঠে এসেছে। একই সাথে ভোট কেন্দ্রের নিরাপত্তায় 3 স্তরের কথা বলা হয়েছে, যে ভোট কেন্দ্রের মধ্যে কিংবা ভোট কেন্দ্রের এরিয়ার মধ্যে একই সাথে নির্বাচনী কোনো আসনের মধ্যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকতে পারে, সেটাই কিন্তু কমিশন সচিব স্পষ্ট করেছেন। তবে সেটি কিভাবে কি হবে সেটিও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে অনেকটা ছেড়ে দিয়েছেন কমিশনের পক্ষ থেকে, সেটি বলা হয়েছে। এবং একই সাথে যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটের আগে সংশ্লিষ্ট এলাকায় কিংবা সংশ্লিষ্ট কেন্দ্রে যেতে হয়, সেই ক্ষেত্রে কমিশন সচিব যেটি বলেছেন যে কোনো প্রকার স্থানীয় কোনো প্রতিনিধি কিংবা স্থানীয় কারো কাছ থেকে কিন্তু আতিথেয়তার যে একটি বিষয় থাকে কিংবা তাদের সাথে যে একটি সুসম্পর্কের বিষয় যেটি ভোটে প্রভাব পড়তে পারে সেটি কিন্তু নেওয়া যাবে না, সেটি কিন্তু বলা হয়েছে। একই সাথে সাইবার বোলিংয়ের যে বিষয়টি কমিশন বলছে যে তারা অনলাইন ভিত্তিক বেশ কিছু নজরদারির মধ্যে কিন্তু তারা রাখবে, যেন কোনো প্রকার কোনো গুজব কিংবা কোনো প্রকার এআই এর অপতথ্য কিংবা কোনো ধরনের বিষয় যেন ছড়িয়ে না পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটাও কিন্তু নিশ্চিত করা হবে। এবং একই সাথে কমিশন সচিবের পক্ষ থেকে যেটিতে বেশ ভালোভাবে জোর দেওয়া হয়েছে সেটি হচ্ছে তফসিল পরবর্তী সময়ে যেন আচরণবিধিটি ভালোভাবে পালন করা হয়, সে বিষয়ে কিন্তু কমিশন সচিব জোর দিয়েছেন। এবং এছাড়াও অন্যান্য বিষয় বলেছেন যে পরবর্তীতে যদি প্রয়োজন হয় তারা সংশ্লিষ্ট বাহিনীর সাথে আবারও বসবেন, এককভাবে হতে পারে, সেটি জানিয়েছেন কমিশন সচিব। সাকিব, ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।
জোট করলেও নিজ দলের প্রতীক ব্যবহার করার বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএফ-এর মহাসচিব মমিনুল ইসলাম এই রিট দায়ের করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে দাবি করা হয়, নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোটাধিকারীরা তাদের নিজ নিজ দলের প্রতীকে ভোট দিতে পারবে এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও বাতিল করা হোক। গত ৩ নভেম্বর নতুন বিধান যুক্ত করে আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়। একটা দল এমনভাবে অন্যদের সমালোচনা করে যেন তারা নিরপরাধ, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন, উন্নয়ন এবং গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর ডাকসু এবং সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত স্মরণ সভায় নেতারা জাতীয় সরকার গঠনের আভাস দেন। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানে কোন দলের অবদান কত বেশি সেটি গত ১ বছর ধরেই সভা সমাবেশে তুলে ধরার জোর প্রচেষ্টা চালিয়েছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত স্মরণ সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা সেটিকে আবারও তুলে ধরেন। বলেন, হাসিনার রায় কার্যকরের মাধ্যমে দেশের মানুষ স্বস্তি পাবে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান আগামীতে বিএনপির সরকার নয় বরং জাতীয় সরকার হবে উল্লেখ করে বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই, নির্বাচন হতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এই নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ নেই উল্লেখ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আদালতকে কোনোভাবেই প্রভাবিত করা হচ্ছে না। আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী এবং কিছু টকশোতেও শুনি যে এখনো তো সেই একই কায়দায় সবকিছু হচ্ছে। তো এখন কোন কায়দায়, এখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে? একটু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং হাসিনার গড়া আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনাল সবকিছু তার, সেখানেই বিচার হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, একটা দল এমনভাবে অন্যের সমালোচনা করে যেন তারা নিরপরাধ। উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে আরেকটা দল আছে যে যারা আপনার আমাদের সঙ্গে সরকারে ছিল, কিন্তু যখন সমালোচনা করে তখন আর কি ভাবটাই এই যে তারা কোনোদিন কোনো সরকারে ছিল না, আর কি একেবারে নিরপরাধ আর কি সব। কিন্তু 2 জন মাত্র ছিল। আর বিএনপি একমাত্র দল বহুবার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। নিজেদের স্বার্থে 24-এর বিজয়কে অনেকে কুক্ষিগত করছে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম। আর এই সাধারণ মানুষরা এখন ঢাকা। দেশের যে কোনো প্রয়োজনে বিমান বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। জাতীয় নির্বাচনেও বিমান বাহিনী প্রস্তুত আছে বলে জানান তিনি। সকালে যশোরে বিমান বাহিনীর একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। যশোর থেকে আরো জানাচ্ছেন তানজিলা খান বেম। যথাযোগ্য মর্যাদা আর সামরিক শৃঙ্খলায় সম্পন্ন হল শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2025। যশোরে বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে ছিল 1.5 ঘণ্টা ব্যাপী রঙিন আয়োজন, সুসজ্জিত প্লাটুন আর মার্চ পাস্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বিমান বাহিনীর চিফ এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। 87তম বাফা ব্যাচ থেকে প্রশিক্ষণ সমাপ্ত করে বিমান বাহিনীতে 40 জন ফ্লাইং অফিসার হিসেবে যুক্ত হলেন, যার মধ্যে আছেন 8 জন নারী সদস্য।
শপথ গ্রহণের পর 14 জনকে ফ্লাইং ব্যাচ পরিয়ে 4 জন মেধাবীকে সম্মাননা সূচক পদক ও একজনকে তরবারি প্রদান করেন বিমান বাহিনীর প্রধান। এ সময় নতুন সদস্যদের দেশের স্বার্থে সর্বদা সচেষ্ট থাকার আহ্বান জানান বাহিনী প্রধান। পথ যত কঠিন হোক না কেন, নৈতিক সাহস যেন সর্বদা তোমাদের পথ প্রদর্শক হয়। মনে রাখবে, তোমাদের দায়িত্ব কেবল আকাশ রক্ষা করা নয়, বরং জনগণের বিশ্বাস রক্ষা করা। এই ইউনিফর্ম তোমাদের কাছে কেবল পোশাক নয়, এটি একটি শপথ। তোমাদের চালচলনে সেই দৃঢ়তা, সংযম এবং মর্যাদা থাকতে হবে, যা বিমান বাহিনীর একজন ভবিষ্যৎ নেতার কাছে সকলের কাম্য। তিনি আরো বলেন, দেশের 1.5 বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনী বিমানবন্দর সচল রাখার মধ্য দিয়ে গুরু দায়িত্ব পালন করেছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনেও প্রস্তুত বিমান বাহিনী। বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানও বিমান বাহিনীর সদস্যদের উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। বিশেষ করে গত 1.5 বছর ধরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ সচল রাখতে এই বাহিনীর সদস্যরা যে পেশাদারিত্ব ও নিষ্ঠা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। আসন্ন জাতীয় নির্বাচনেও আমরা সর্বাত্মক সহায়তা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমি আপনাদের আশ্বস্ত করছি, জাতীয় বা বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। শৈশবের পুঞ্জীভূত উড়োজাহাজ চালানোর স্বপ্ন আজ আনুষ্ঠানিকভাবে পূরণ হওয়ায় দিনটি বিশেষ নতুন অফিসার ক্যাডেট কমিশন লাভ করা সদস্যদের কাছে। এখানে একজন প্রশিক্ষণার্থীকে শুধু সামরিক বিষয়ে শিক্ষা দেওয়া হয় না, বরঞ্চ ভবিষ্যতে একজন যোগ্য নাগরিক এবং সে যাতে একজন সৎ নিত্য গুণসম্পন্ন কর্মকর্তা হতে পারে সে প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। বর্তমানে অসংখ্য পরিমাণ নারী কর্মকর্তা বিমান বাহিনীতে নিয়োজিত রয়েছেন এবং বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে নারী বিমান সেনারাও তাদের পদচারণা করেছেন। সুতরাং আমি মনে করি যে সকল নারী সশস্ত্র বাহিনীতে যোগদান করতে ইচ্ছুক তাদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত কর্মস্থল হবে। অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য সহ সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ছাড়াও স্থানীয় এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির মনোজ্ঞ ফ্লাই পাস্ট, আকর্ষণীয় অ্যারোবেটিক্স ডিসপ্লে এবং বিমান বাহিনীর চৌকস প্যারাট্রুপারদের হেলিকপ্টার হতে দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং অনুষ্ঠিত হয়। তানজিলা খান মিম, এখন যশোর। আগুনের সাথে বসবাস এই শহরে যেন আর অস্বাভাবিক কিছু নয়। বছর, মাস কিংবা কয়েকদিনের ব্যবধানে আগুনের পুনরাবৃত্তিতে নিঃস্ব হচ্ছে মানুষ। ফায়ার সার্ভিস বলছে, প্রতি বছর অগ্নি দুর্ঘটনার সাথে বাড়ছে সম্পদের ক্ষতির পরিমাণ। তবে সীমিত সামর্থ্যে ঝুঁকি মোকাবেলায় বেগ পেতে হচ্ছে তাদের। নগরবিদরা বলছেন, অগ্নি দুর্ঘটনা রোধে যাবতীয় গাফিলতির বিরুদ্ধে নিতে হবে কঠোর পদক্ষেপ। সাজিদ আরাফাতের প্রতিবেদনে বাকিটা। নগরে পোড়া গন্ধ, আগুনের সাথে বসবাসই যেন নিয়তি। নাগরিক যাপনে এসবে এখন অভ্যস্ত মানুষ। পুড়ছে মানুষ, পড়ে গগনচুম্বী ভবন থেকে বস্তি। আগুনের লেলিহান শিখায় দগ্ধ মানুষের তালিকা দীর্ঘ হয় টালি খাতায়। অগ্নিকাণ্ডে দিন দিন বাড়ছে প্রাণনাশের সংখ্যা, সাথে আর্থিক ক্ষতির পরিমাণও। পোশাক কারখানা, রেস্টুরেন্ট, কেমিক্যাল গোডাউন কিংবা শপিং মলের অন্দর পুড়ে যাওয়ার পুনরাবৃত্তি নিয়মিত ঘটনা এই নগরীতে, যার সবশেষ সর্বগ্রাসী রূপ দেখল করাইল বস্তিবাসী। প্রায় ১৫০০ ঘর হারিয়ে নিঃস্ব হাজারো মানুষ। গেল বছর বেইলি রোডে ভয়াবহ আগুনে পুড়ে যায় ৪৬টি তাজা প্রাণ। এফআর টাওয়ারে নিহত হয় ২৬ জন। চলতি বছর অক্টোবরে শিয়ালবাড়িতে ১৬ জনের অকাল মৃত্যু হয় অগ্নিকাণ্ডে। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে হতাহতের ঘটনা না থাকলেও ক্ষতির পরিমাণ প্রায় $১ বিলিয়ন। প্রতিটি অগ্নি দুর্ঘটনার পর শুরু হয় তদন্ত আর নোটিশ দেয়ার তোড়জোড়। চলে অভিযান, তারপরেও মেলে না সমাধান। নিমতলী, চুরিহাট্টা কিংবা তাজরিন ফ্যাশনস, একের পর এক ভয়াবহ আগুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ভয়াল অগ্নিকাণ্ডের সাক্ষী হয় বেইলি রোডের এই ভবনটি, যেখানে পোড়া দগদগে স্মৃতি এখনও দৃশ্যমান। ফায়ার রিস্ক ইন আরবানের একটি গবেষণা বলছে, এসব অগ্নিকাণ্ডের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং
নিয়মের অবহেলা, নগর প্রশাসনের দুর্বলতা আর আর্থসামাজিক ব্যর্থতারই প্রতিচ্ছবি। নগরবিদরা বলছেন, অপরিকল্পিত সম্প্রসারণে ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে বাড়ছে অগ্নিঝুঁকি। আবাসিক এলাকায় অনুমোদনহীন শিল্প কারখানা বন্ধসহ বিল্ডিং কোড মানায় কঠোর অবস্থান নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। যে রাষ্ট্রীয়ভাবে তদারকির যে বিষয়গুলো আমাদের আইন এবং তাদের উপর অর্পিত দায়িত্ব সেটা না পালন করা, আবার আমরা যারা বিল্ডিং ওনার এবং ফ্যাক্টরি ওনার আমরাও রাষ্ট্রের আইন এবং যে শৃঙ্খলা এবং অগ্নি নিরাপত্তা কোনোটাকে আমরা কী করি সে অর্থ আমলে নেই না। সরকারের যতগুলো সংস্থা আছে, সিটি কর্পোরেশন, রাজুক, আমাদের বিস্ফোরক অধিদপ্তর থেকে শুরু করে যতগুলো কর্তৃপক্ষ আছে সবারই গাফিলতি আছে। এই গাফিলতিগুলিকে চিহ্নিত করে যারা কর্মকর্তারা আছেন তাদেরকেও তো আসলে আইনের আওতায় নেওয়া উচিত। ফায়ার সার্ভিসের প্রতিবেদন বলছে 2020 সালে সারা দেশে অগ্নি দুর্ঘটনার সংখ্যা 21,000-এর বেশি, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ 246 কোটি টাকারও বেশি। পরের বছর দুর্ঘটনার সংখ্যা বেড়ে দাঁড়ায় 21,600-তে, ক্ষতির পরিমাণ 218 কোটি টাকা। সময় গড়ায় পাল্লা দিয়ে বাড়ে ক্ষতির পরিমাণও। 2024 সালে 26,000 অগ্নি দুর্ঘটনার বিপরীতে আর্থিক ক্ষতি হয় 446 কোটি টাকা। গবেষণা বলছে, অগ্নিঝুঁকিতে থাকা সবচেয়ে বেশি আবাসিক ভবন আর শিল্প কারখানা অবস্থিত ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর আর নারায়ণগঞ্জে। ঝুঁকি কমাতে ভবন চিহ্নিত আর নোটিশ দেয়াই যেন কর্তৃপক্ষের একমাত্র কাজ। নিজস্ব ম্যাজিস্ট্রেট, লোকবল আর আধুনিকায়নের অভাবে ফায়ার সার্ভিসও ঘুরপাক খাচ্ছে সীমিত সামর্থ্যের বৃত্তে। মোবাইল কোর্ট আমাদের নিজস্ব ম্যাজিস্ট্রেট নেই বিধায় বেশি মাত্রায় করা যায় না। এটা আমাদের একটা সীমাবদ্ধতা। পরিদর্শক প্রয়োজনের তুলনায় খুবই কম রয়েছে, কারণ আমাদের যে টিওএনডি সেই অনুযায়ী 268 জন থাকার কথা। 268তে আসলে পুরা দেশ কাভার করা কোনোভাবে অসম্ভব একটা বিষয়। আনপ্ল্যান্ড ওয়েতে সব নগরায়ন চলছে এবং ইন্ডাস্ট্রি বেশি বেশি হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যাতায়াতের ইস্যু আছে। সিটি শহরগুলোতে সাধারণত অগ্নিকাণ্ডের দুর্যোগগুলো একটু বেশি ঘটছে। গাফিলতি আর নজরদারির অভাব ঘুচিয়ে আগুনের চক্রাকার থেকে কবে মিলবে মুক্তি, কবে নিরাপদ হবে নগর, সে প্রশ্নের উত্তর মেলাতে এবারও কি ব্যর্থ হবে রাষ্ট্র? সাজিদ আরাফাত, এখন, ঢাকা। মৌসুমের শুরুতেই মাঠ পর্যায়ে লবণের দামে রেকর্ড পতন। নতুন লবণ উঠলেও বাড়েনি লবণের দাম। চাষিরা বলছেন, 1 দশকের মধ্যে লবণের দাম এবারই সবচেয়ে বেশি নিম্নমুখী। ন্যায্য মূল্যের দাবিতে লবণ চাষিদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। আরো জানাচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিস্তীর্ণ মাঠ জুড়ে উঠেছে নতুন লবণ। স্তূপ করে রাখা হয়েছে বিক্রির অপেক্ষায়, কিন্তু লবণ উৎপাদন শুরু হতেই বাজারে ব্যাপক দরপতন। গত বছর জেলার প্রায় 69,000 একর জমিতে লবণ চাষ করেছেন প্রায় 41,000 চাষি, কিন্তু ন্যায্য মূল্য পাওয়ার অনিশ্চয়তায় চলতি মৌসুমে মাঠেই নামেননি প্রায় 30,000 লবণ চাষি। অভিযোগ, 1 মাসে মণপ্রতি অপরিশোধিত লবণের দাম 100 টাকা কমে বিক্রি হচ্ছে মাত্র 120 থেকে 140 টাকায়, অর্থাৎ প্রতি কেজি লবণ বিক্রি হচ্ছে 3 থেকে 3.5 টাকা দরে। খেটে খাওয়া মানুষেরা লবণের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে রাস্তাঘাটে অনেক কষ্ট পাচ্ছে। এখন আমাদের উৎপাদন খরচ 350 থেকে 400 টাকা। এখন আমরা লবণ ন্যায্য মূল্য পাই নাই, আমরা লবণ ন্যায্য মূল্য চাই। অস্বাভাবিক হারে অপরিশোধিত লবণের দাম কমে যাওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছেন কুতুবদিয়ার লবণ চাষিরা। লেমশিখালী লবণ মাঠে কাফনের কাপড় পরে উৎপাদন বন্ধ রেখে মানববন্ধন করেন তারা। চাষিদের অভিযোগ, মিল মালিকদের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে লবণের মূল্য কমিয়ে দিয়েছে। এখানে রেট দিতে পারবে, শুধু সরকার থেকে মিল মালিক সিন্ডিকেটটা ভাঙতে হবে। যে সিন্ডিকেট করে খাইছে এবং খারা খাইছে ওনাদের থেকে তদন্ত করে ওইগুলা বাহির করে ওনাদেরকে একটা বড় বিপজ্জনক শাস্তি দিতে হবে। আমাদের এলাকায় অনেক লবণ মজুত আছে, কিন্তু লবণের ন্যায্য মূল্য পাচ্ছে না বিধায় লবণ চাষিরা মাঠে কাজ করতেছে না, মাঠ রেডি করতেছে না। আমি বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, আমরা যেন ন্যায্য মূল্যটা পাই। 1 মণ লবণ বিক্রি করে যদি 1 কেজি মূল্য না পাই, আমরা কি করে লবণ মাঠ করব? সংকট কাটিয়ে লবণের দর বাড়লে শিগগিরই চাষিরা লবণ উৎপাদনে মাঠে ফিরবে বলে আশা করছেন বিসিকের এই সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আমরা প্রস্তাবনা দিয়েছি যে আমাদের চাষিরা যে 6 মাস লবণ চাষ বন্ধ থাকে সেই সময় তাদেরকে মৎস্যজীবীদের মতো করে কোনো খাদ্য বান্ধব সহায়তার আওতায় আনা যায় কিনা। লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সংকটে পড়বে এই শিল্প, এমনটাই মনে করছেন খাত সংশ্লিষ্টরা। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। এক যুগের বেশি সময় ধরে পুরাতন গোমতী নদীর সৌন্দর্য বর্ধনের প্রকল্প ঝুলে থাকলেও এবারে প্রকল্পে হাতে নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। তবে সেই প্রকল্প বাস্তবায়নের সবথেকে বড় চ্যালেঞ্জ নদীর 6 কিলোমিটার অংশের অবৈধ দখলমুক্ত করা। তবে সিটি কর্পোরেশন বলছে আগামী বছর শুরু হবে প্রকল্প বাস্তবায়নের কাজ, যাতে হাতির ঝিলের আদলে সাজিয়ে তোলা হবে নদীর পার। আর এই প্রকল্পের ব্যয় 220 কোটি টাকা। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। একসময় কুমিল্লা শহর ঘেঁষে প্রবাহিত হতো গোমতী নদী। বর্ষায় বন্যার আতঙ্ক থেকে শহর রক্ষায় 60-এর দশকে পরিবর্তন করা হয় নদীর গতিপথ। এরপর থেকেই কাপ্তান বাজার থেকে শুভপুর এলাকা পর্যন্ত প্রায় 6 কিলোমিটার অংশ পরিচিত পুরাতন বা মরা গোমতী নামে। সময়ের সাথে নদীর দুপারে গড়ে ওঠে 5টি বাঁধ, জনবসতি আর দখলের থাবা। নদীর তীরের জায়গা দখল হয়ে গেছে বহু আগেই। আবর্জনার স্তূপে ভরাট হচ্ছে নদীভূমি। 2003 থেকে এখন পর্যন্ত তালিকাভুক্ত অবৈধ দখলদার 772 জন। উচ্ছেদে বারবার নোটিশ দেয়া হলেও পরিবর্তন আসেনি বাস্তবতায়। বালু টালু ময়লা আইনা নদীর সাইডে সাইডে পালাইতে নদীগুলা দখল করে ফেলতেছে। এখানে মাছ হবে কিভাবে? ড্রেনের পানি, আমরা যে কোনো জিনিসে এটার ভিতরে পালা যাচ্ছে, পচা জিনিস। আর এদিকে এককভাবে মনে করেন কেউ কিছু বলার মতো নাই, ঐক্যবদ্ধ হয়ে মানে একজন অভিযোগ করলে আর অন্যরা আসে না। স্থানীয়রা বলছেন নদী ছিল তাদের জীবনের অংশ, এখন সেটি পরিণত হয়েছে দূষণের নরকে। সঠিক ড্রেনেজ ব্যবস্থা ও নদী খননের মাধ্যমে নগরীর জলাবদ্ধতা যেমন নিরসন হবে, তেমনি জলাধারটি ব্যবহার হতে পারে মাছের অভয়ারণ্য হিসেবে। এই এলাকার জন্য এই প্রকল্পটা হওয়া অনেক জরুরি দরকার, কেননা এদিকে উন্নয়ন হবে এবং এলাকার যেই পরিবেশটা অনেক উন্নয়ন হয়ে যাবে। সবার মতনে দখলের আছে, দলে রাখতে চাইতেছে, দলে থাকবো। আর নেতা কর্মী সময় দলেরও প্রভাবটা খাড়াইব। তো এটি সব বাদ দিয়ে যদি করতে পারে সরকার এককভাবে নিয়ে, তৈলে মনে হয় হইতে পারে। কুমিল্লাকে ফুটিয়ে তুলতে হলে পুরাতন গোমতী অবশ্যই সৌন্দর্য বৃদ্ধি এবং যেটা বলছিলাম পুনরুদ্ধার করতেই হবে। করলে আমাদের উত্তরাঞ্চল শহরের সৌন্দর্য বৃদ্ধি সহ শহর বৃদ্ধি পাবে উত্তরাঞ্চলের দিকে। স্বল্প বৃষ্টি ধারণ ক্ষমতা এই কুমিল্লার নাই। এর মূল কারণ হচ্ছে আমাদের এই যে বললাম বেদখল পুরাতন গোমতী, এটাকে যদি উদ্ধার করা যায় তাহলে এর দুই পার যেমনটি উদ্ধার হবে, বৃদ্ধি পাবে সৌন্দর্য, অবৈধ দখল মুক্ত হবে। এক যুগেরও বেশি সময় ধরে পুরাতন গোমতী নদীর সৌন্দর্য বর্ধনের প্রকল্প ঝুলে আছে কাগজে কলমে। তবে এবার আশার আলো একনেকে অনুমোদন পেয়েছে মরা গোমতী উন্নয়ন প্রকল্প। 2026 সালে হাতির ঝিলের আদলে নান্দনিকভাবে নদী সাজাতে প্রস্তুতি নিচ্ছে সিটি কর্পোরেশন, যেখানে নদীর 6 কিলোমিটার অংশে হবে সেতু, যানবাহন চলাচলের লেন ও ওয়াকওয়ে। হাতির ঝিলের আদলে পুরাতন আমাদের যে মরা গোমতী রয়েছে, নদী রয়েছে, ওখানে একটা প্রকল্প বাস্তবায়ন হবে এবং এখানে পানি উন্নয়ন বোর্ডেরও বেশ কিছু জায়গা রয়েছে এবং কিছু অবৈধ স্থাপনা রয়েছে। এবং আমরা যখন প্রকল্প হাতে নিব বা প্রকল্প কাজ যখন শুরু হবে, তখন সেক্ষেত্রে এটা উচ্ছেদ থেকে শুরু করে যে সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন, আমরা সেটা কিন্তু সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সবকিছু ঠিক থাকলে 2026 সাল থেকে শুরু হবে প্রকল্পের কাজ, যেখানে ব্যয় ধরা হয়েছে 220 কোটি টাকা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। ময়মনসিংহে পুলিশ বক্সের ভেতরে রেদওয়ান জাহান রিয়াদ নামে এক যুবদল কর্মীকে খুনের ঘটনার সন্দেহে জড়িত 6 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া মামলা দায়েরের প্রস্তুতি চলছেও জানায় পুলিশ। এর আগে বুধবার নগরীর পাট গুদাম এলাকায় পুলিশ বক্সের ভেতরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন রেদওয়ান জাহান রিয়াদ।
24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো শহরের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভয়াবহ আগুন। এর মধ্যে এই ঘটনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 55 জনে, এখনও নিখোঁজ 270 জন। এদিকে রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে নির্মাণ প্রতিষ্ঠানের 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। বুধবার সকালের চিত্র এটি। রাতব্যাপী ফায়ার সার্ভিস কর্মীদের নিরলস প্রচেষ্টার পরও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের 8 ভবনের 4টিতে ছড়িয়ে পড়া আগুন। প্রচণ্ড তাপ ও ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীরা এখনও কমপ্লেক্সের উপরের তলাগুলোর আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে জানিয়েছে হংকং পুলিশ। ভয়াবহ এ আগুনের প্রতি মুহূর্তেই বাড়ছে প্রাণহানি, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। নিখোঁজদের সন্ধান না মেলায় উদ্বেগ বাড়ছে স্বজনদের। এদিকে অগ্নিকাণ্ডে গাফিলতির অভিযোগে ভবন রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নির্মাণ প্রতিষ্ঠানের 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কমপ্লেক্সটিতে বাঁশ ও পলিস্টাইরিন ফোম সহ অন্যান্য দাহ্য পদার্থের উপস্থিতি ছিল বলেও জানানো হয়। অন্যদিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় কমপ্লেক্সের আশেপাশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া কমপ্লেক্সের আশেপাশের শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। 8টি ব্লক নিয়ে গঠিত ওয়াংফুক কোর্টের আবাসন কমপ্লেক্স। 31 তলা বিশিষ্ট বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে ইউনিট রয়েছে প্রায় 2000, যেখানে 4500-এর বেশি বাসিন্দার বাস। স্থানীয় সময় বুধবার দুপুরে হংকংয়ের উত্তরাঞ্চলের তাইপো এলাকার ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আগুন লাগে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করার ঘটনায় আটক হামলাকারী আফগানিস্তানের নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর। এ ঘটনার জেরে আফগান নাগরিকদের অভিবাসন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প। নিরাপত্তা জোরদারে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের অতিরিক্ত আরও 500 সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে পেন্টাগন। আরও জানাচ্ছেন তানফির জনি। স্থানীয় সময় বুধবার দুপুর 2টার দিকে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে লক্ষ্য করে গুলি চালায় এক হামলাকারী। গুলিবিদ্ধ 2 জনের অবস্থায় আশঙ্কাজনক। হোয়াইট হাউস থেকে মাত্র কয়েক ব্লক দূরেই এই গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় 2 পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয় বলে জানা গেছে। পুলিশ জানায় হামলাকারী একজনই ছিলেন। গুলির শব্দ শুনে ন্যাশনাল গার্ডের অন্য সদস্যরা এগিয়ে এলে 2 পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে আহত হন হামলাকারী। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করে হাসপাতালে নেওয়া হয়। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনের মধ্যেই এমন বন্দুক হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে FBI। এদিকে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সন্দেহভাজন হামলাকারী রহমানুল্লাহ লাখনাওয়াল আফগানিস্তানের নাগরিক। 2021 সালের 8 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। তার বিরুদ্ধে অপরাধের কোনো রেকর্ড না থাকলেও তার অভিবাসন নীতির বৈধতা নিয়ে স্পষ্ট তথ্য নেই। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর বিশেষ অভিবাসন সুরক্ষার অধীনে কয়েক হাজার আফগান সে সময় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল। এই ঘটনায় বাইডেন প্রশাসনকে দায়ী করেন ট্রাম্প। তার অভিযোগ, সন্দেহভাজন ব্যক্তি বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে এসেছেন। ঘটনার জেরে আফগানিস্তান থেকে আসা প্রতিটি ব্যক্তির অভিবাসন প্রক্রিয়া পুনর্বিবেচনার নির্দেশ দেন ট্রাম্প। এরপরই আফগান নাগরিকদের মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। We must now re-examine every single alien who has entered our country from Afghanistan under Biden, and we must take all necessary measures to ensure the removal of any alien from any country who does not belong here or add benefit to our country. এদিকে হামলার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। হামলার পরপরই হোয়াইট হাউস এলাকা লকডাউন ঘোষণা করে পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা জোরদারে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের অতিরিক্ত 500 সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
মার্কিন থ্যাঙ্কসগিভিং ছুটির মুহূর্তে এই হামলার ফলে ওয়াশিংটন ডিসির প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। শহরের বিভিন্ন অংশে যান চলাচল সীমিত করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলের আশপাশে বন্ধ রাখা হয় দোকানপাট। থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে নিউ ইয়র্কেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চলতি বছরের মে থেকে নভেম্বর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে ৬২টি হত্যাকাণ্ড ঘটেছে। তানভীর চনি, এখন বিশ্ব। টেস্ট সিরিজের পর এবার ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও আয়ারল্যান্ড। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন অধিনায়ক লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের সিরিজের ভুলগুলোকে পুনরাবৃত্তি না করে ম্যাচের কঠিন পরিস্থিতিতে নিজেদের সেরা খেলাটা খেলতে চান টাইগার দলপতি। দুই দলের সর্বশেষ 5 বারের দেখায় বাংলাদেশের জয় 3টিতে, আইরিশদের জয় 1টিতে। শক্তির দিক দিয়ে বাংলাদেশ থেকে পিছিয়ে থাকলেও প্রতিপক্ষকে সমীহ করছেন বাংলাদেশ অধিনায়ক। 2025 সালে 26টি টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ। সমান 13 ম্যাচে জয় এবং পরাজয় লিটনদের। তবে বছরের শেষ সিরিজ জিতেই 2025 সালকে বিদায় জানাতে প্রস্তুত বাংলাদেশ। এর সাথে সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনার 21 বছর, জয় পুতুলের 5 বছর করে সাজা। অনৈতিক সুবিধা দিয়েছেন সন্তানদের, আদালতের পর্যবেক্ষণ। 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ দায়িত্ব সেনাবাহিনীর। ইসির বৈঠকে সিদ্ধান্ত, জোট করলেও দলীয় প্রতীক ব্যবহারের বিধান চ্যালেঞ্জ করে রিট। ইতিহাস ভুলে একটি দল নিজেদের নিরপরাধ প্রমাণে ব্যস্ত, অভিযোগ বিএনপি নেতাদের। আগামীতে জাতীয় সরকার গঠনের আভাস। জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত বিমান বাহিনী। 1.5 বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বাহিনীর ভূমিকায় প্রশংসা এয়ার চিফের। এবং রাজধানীর পরতে পরতে অগ্নি ঝুঁকি বাড়ছে, প্রাণহানি ও আর্থিক ক্ষতি। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে দায় সারছে কর্তৃপক্ষ, কঠোর পদক্ষেপের তাগিদ। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে পারেন youtube.com/ekhon TV।